আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ বাংলাদেশের মানুষকে উন্নত জীবনমান দেওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা জানিয়েছেন। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে রাজনৈতিক নেতাদের যেন জনবিচ্ছিন্ন করে ফেলা না হয় সে বিষয়ে আরও সংবেদনশীল হওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। নজরানা চৌধুরীর রিপোর্ট। রাষ্ট্র ও সরকার প্রধান এবং বাংলাদেশ সফরে আসা বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৮৬ সালে গঠিত হয় রাষ্ট্রপতি নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে যার নাম পরিবর্তন করে স্পেশাল সিকিউরিটি ফোর্স বা এসএসএফ করা হয়। এসএসএফ এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯৮১ সালে দেশে ফেরার পর থেকেই প্রতিদিন সকালে তার নতুন জীবন শুরু হয় বলে মন্তব্য করেন তিনি। যেদিন থেকে দেশে ফিরেছি সেদিন থেকে জানি যে কোনো সময় আমার জীবন চলে যেতে পারে, আর সেটা মাথায় রেখেই কিন্তু আমি দেশে ফিরেছি। আমি একটি রাত পার হলে সকালে চিন্তা করি যে আমি আর একটা দিন পেলাম কাজ করতে, কিন্তু আমি পিছিয়ে যাইনি। শত বাধা অতিক্রম করেই কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। বিদেশি গুরুত্বপূর্ণ অতিথিগণ বাংলাদেশ সফর শেষে এসএসএফ এর প্রশংসা করে গেছেন বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তবে রাজনীতিবিদদের কাজই যেহেতু জনগণকে নিয়ে, তাই নিরাপত্তার জন্য যেন তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে না যান সেদিকে আরও সংবেদনশীল হওয়ার জন্য এসএসএফ এর প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আমরা রাজনীতি করি, আমার কিন্তু আর কোনো শক্তি নেই, শক্তি একমাত্র জনগণ। কাজে এই জনবিচ্ছিন্ন যাতে না হয়ে যায়, আমি জানি এটা কঠিন দায়িত্ব। এই মানুষগুলির জন্যই তো রাজনীতি করি, এই মানুষদের নিয়েই তো পথ চলা, আর যাদেরকে নিয়েই দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মধ্যে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। আমি বলবো যে এই বিষয়গুলো একটু সংবেদনশীলতার সাথে দেখা দরকার। সর্বোচ্চ শৃঙ্খলা, দক্ষতা এবং পেশাদারিত্ব দিয়ে এসএসএফ বিশ্বের আদর্শ নিরাপত্তা বাহিনী হিসেবে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে আগামী শনিবার ঢাকায় সমাবেশ সহ ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১ জুলাই সব মহানগর আর ৩ জুলাই জেলা শহরের সমাবেশ করবে এই দলটি। কর্মসূচি ঘোষণা করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম জিয়াকে জামিন না দেয়া বেআইনি এবং অসাংবিধানিক, বঞ্চিত করা হচ্ছে উন্নত চিকিৎসা থেকে। বুধবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। ইমরুল হাসানের রিপোর্ট। ৫ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। শর্ত সাপেক্ষে মুক্ত দলের প্রধানের শর্তহীন মুক্তির দাবিতে কর্মসূচি প্রণয়নে দল ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথ সভা করেন বিএনপির মহাসচিব। পরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আন্দোলন বেগবান করে বিএনপি চেয়ারপারসনকে স্থায়ী মুক্ত করাই তাদের লক্ষ্য। ২৯ জুন শনিবার নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে। সারা দেশের মহানগরগুলোতে সেখানে সোমবার, এরপরে হচ্ছে ৩ তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যদি সামনে আসতে পারেন, তাহলে এই যে ফ্যাসিবাদী সরকার, এই যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে, সংবিধান বিরোধীভাবে, তাদের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব হবে না। বর্তমানে শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও বেগম জিয়ার জীবন নিয়ে শঙ্কা প্রকাশ করেন বিএনপির মহাসচিব। অভিযোগ করেন, আইনের দোহাই দিয়ে সরকার তাদের নেত্রীকে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করছে। তার জটিলতা এমন একটা জায়গায় উপস্থিত হয়েছে যে কোনো সময় তার জীবনহানি হতে পারে। চিকিৎসকরা বারবার বলেছেন বাইরে উন্নত জায়গায় প্রতিষ্ঠায় নেওয়া উচিত, কিন্তু সেই জায়গায় তারা কিন্তু তার বাইরে গিয়ে চিকিৎসা করাকে নিষিদ্ধ করেছে। তাকে সম্পূর্ণ অন্যায়ভাবে আটক করে রাখা হয়েছে। এটা আইন বিরোধী, এটা সংবিধান বিরোধী। আপনি জামিন দিতে পারবেন না, এটা একেবারেই কোনো বিধান নেই। এটা তার প্রাপ্য, এটা তার কনস্টিটিউশনাল রাইট। কারণ এখনও কিন্তু তার মামলা সুপ্রিম কোর্টে যায়নি, সুপ্রিম কোর্টের কাছে পেন্ডিং আছে এখনো।
সুতরাং এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তারা অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে এই কারাগারে আটক করে রাখছে। ইউনাইটেড হাসপাতালের কাছে বেগম জিয়ার জন্য অ্যাম্বুলেন্স ও ইমার্জেন্সি ইনজেকশন চেয়ে না পাওয়ার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন মির্জা ফখরুল। নিঃসন্দেহে এটা অমানবিক এবং এটা আপনার নিন্দাযোগ্য। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। দুর্নীতির বিষয়ে শুধু আমলাদের দিকে আঙ্গুল না তুলে রাজনৈতিক ব্যক্তিদেরও আয়নায় চেহারা দেখার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, দুর্নীতি সব সেক্টরে আছে, তবে দুর্নীতি যেই করুক সরকার তাদের বিষয়ে জিরো টলারেন্স। বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ ফেরত যাত্রীদের বিমানবন্দর থেকে যাতায়াত সহজ করতে বিআরটিসি শাটল বাস সার্ভিস উদ্বোধন শেষে কথা বলেন মন্ত্রী। এই বাসে থাকবে পর্যাপ্ত লাগেজ পরিবহনের সুবিধা। আপাতত 2টি বাস দিয়ে সার্ভিস চালু হলেও পরবর্তীতে বাড়ানো হবে বাসের সংখ্যা। এ সময় মন্ত্রী আরও বলেন, দুদক স্বাধীনভাবে কাজ করছে, এই বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। প্রথমত আয়নায় নিজের চেহারাটা দেখা যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান আমি আমলাদের করাপশনের বিরুদ্ধে, তো আমার এখানেও তো করাপশন আছে, নেই? অবশ্যই আছে। আমি মনে করি এখানে দুদক আছে। দুদককে প্রধানমন্ত্রী একেবারেই জিরো টলারেন্স নীতিতে তিনি অটল এবং দুদক স্বাধীন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সিলেট থেকে চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের 3 কর্মীকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ট্রেনের গার্ডকে। মেয়েটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন ট্রেনে খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান এসএ কর্পোরেশনের 3 কর্মী মোহাম্মদ জামাল, শরীফ ও রাসেল। ইতিমধ্যে প্রতিষ্ঠানের ক্যাটারিং সার্ভিস স্থগিত করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। গঠন করা হয়েছে একটি তদন্ত কমিটি। এর আগে বুধবার ভোরে ট্রেনে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ট্রেনটি ওই সময় লাকসাম এলাকা পার হচ্ছিল। সিলেট থেকে মঙ্গলবার রাতে ছেড়ে উদয়ন এক্সপ্রেস চট্টগ্রামে পৌঁছে বুধবার সকালে রেলওয়ে পুলিশ জানায় ওই তরুণী ট্রেনে চট্টগ্রামে আসছিলেন। তিনি ভৈরব থেকে উঠে খাবার বগিতে অবস্থান করছিলেন। ওই সময় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠানের 3 কর্মী তরুণীকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন। আত্মীয়দের সঙ্গে ভৈরবে থাকলেও মেয়েটির বাড়ি বান্দরবানে। তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে প্রদর্শিত তালিকা থেকে বেশি দামে বিক্রি সহ বেশ কয়েকটি অভিযোগে 50,000 টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোরে রাজধানী তেজগাঁওয়ে ডিমের আড়তে বিশেষ এই অভিযানে এই জরিমানা করেন সংস্থাটির সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, বাজার অস্থির করার দায়ে তথ্য প্রমাণের ভিত্তিতে ডিম ব্যবসায়ী আমানতুল্লাহকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক আরও জানান, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী পারস্পরিক যোগ সাজসের মাধ্যমে মোবাইল SMS-এ বাজার দর নির্ধারণ করে আসছে, যা আইনত দণ্ডনীয়। ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যেমন গতকালে আমাদের একটা টিম এসেছিল এবং কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আজকে ভোরে আমরা আবার এসেছি। প্রয়োজনে প্রতিদিন এদের কার্যক্রম তত্ত্বাবধান করা হবে, মনিটরিং করা হবে এবং এরপরও যদি তারা অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে তাহলে তাদের বিরুদ্ধে যে কঠোর আইনগত ব্যবস্থা আছে সেটিও নেওয়া হবে। সুনামগঞ্জে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে এনটিভি। সদর উপজেলায় 2 শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। এনটিভির এই মহৎ উদ্যোগের প্রশংসা করেছে ভুক্তভোগী বানভাসী ও স্থানীয় প্রশাসন। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরীর পাঠানো রিপোর্ট। শুধু বস্তুনিষ্ঠ সংবাদ আর বিনোদন নয়, আর্তমানবতার সেবায় সবসময় পাশে থাকে এনটিভি। দেশের যে কোনো দুর্যোগে জনগণের পাশে দাঁড়িয়েছে প্রতিষ্ঠানটি। সুনামগঞ্জে বন্যায় 12 উপজেলায় কয়েক লাখ মানুষ পানিবন্দী ছিল। পানি কমতে থাকায় ভেসে উঠছে ক্ষতচিহ্ন। দুর্গত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেয়া হলেও চাহিদার তুলনায় তা অপ্রতুল ছিল। তাই প্রতিবারের ন্যায় এবারও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এনটিভি। বুধবার সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ও মোল্লাপাড়া ইউনিয়ন এবং শান্তিগঞ্জ উপজেলার 2 শতাধিক মানুষকে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। এই বন্যার দুর্যোগের সময় এনটিভি টিভির
মালিক যারা ওরা গড়ে গড়ে মাল দিয়ে গেছে ওরা আমরা ধন্যবাদ জানাই। আমরা বন্যা বাড়ি ঘর ভাঙে নিচে আমরা বাচ্চা কাচ্চা লই অসহায় পড়ছি, এখন আমরা খানি করে খাই, আমরা বাচ্চা হলো খুশি হয়েছি, আমরাও খুশি হয়েছি। এনটিভির এমন মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছে জেলা প্রশাসন। এখানে এনটিভির পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষকে ত্রাণ সহায়তা প্রদান করছে, আমি এনটিভিকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এনটিভির মতো অন্যান্য প্রতিষ্ঠান আত্মমানবতার সেবায় এগিয়ে আসবেন এমন আশা সচেতন মহলের। এনটিভি নিউজ ডেস্ক। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। কি ধরনের আকাম করছে জানো? শালা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিচ্ছে। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেক কি বেশি না মায়া মহব্বত, যাও তারে গিয়ে দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ ডাইনি আর তুমি সোনার ময়না পাখি। চুপ করো। ওরে খোদা, কান্না কাসুল। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়ে যদি করি একখান করবো দুইখান করবো না। কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছ? কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাই দিচ্ছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।